কূটনীতির জটিল দাবার ছকে কখনো কখনো একটি ভুল বার্তা বা আকস্মিক ইমেইলও দুই দেশের সম্পর্কের গভীর সমীকরণকে প্রকাশ্যে নিয়ে আসে। ভারতের রাষ্ট্রপতি ভবনের একটি ইমেইলকে কেন্দ্র করে ঠিক তেমনই এক নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, যা পরবর্তীতে দ্রুত প্রত্যাহার করে নেওয়া হয়। সেই বার্তায় বলা হয়েছিল, বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফরের আনুষ্ঠানিক মহড়ার কারণে রাষ্ট্রপতি ভবনের নিয়মিত গার্ড অব অনার অনুষ্ঠান বাতিল করা হয়েছে। অথচ এমন কোনো সফরের কথা আনুষ্ঠানিকভাবে দুই দেশের কোনো পক্ষ থেকেই ঘোষণা করা হয়নি। এই একটি ঘটনা স্পষ্ট করে দিয়েছে যে বাংলাদেশের নতুন নেতৃত্বকে দিল্লিতে আতিথেয়তা দেওয়ার জন্য ভারত কতটা মুখিয়ে রয়েছে। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে সম্প্রতি এক বিরাট পরিবর্তন এসেছে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে ঢাকা ও দিল্লির পরিবর্তিত সম্পর্ক। 2024 সালের আগস্টে গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেয়ার পর থেকেই দুই প্রতিবেশীর সম্পর্কে শীতলতা বিরাজ করছিল। তৎকালীন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এই দূরত্ব আরও স্পষ্ট রূপ নেয়। কিন্তু 2026 সালের ফেব্রুয়ারির নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠনের পর দিল্লি এখন আবার পুরনো সম্পর্ক ঝালিয়ে নিতে মরিয়া। ভারতের এই তড়িঘড়ি এবং অতিরিক্ত আগ্রহ কূটনৈতিক পাড়ায় বেশ অস্বাভাবিক বলে মনে করা হচ্ছে। সাধারণ নিয়ম অনুযায়ী ভারত কোনো প্রতিবেশী দেশের রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানানোর ক্ষেত্রে এতটা প্রকাশ্যে উদ্গ্রীবতা দেখায় না। কিন্তু তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পরপরই দিল্লিতে নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী ঢাকায় একাধিক বৈঠক করেন এবং তারেক রহমানকে সর্বোচ্চ সম্মান এবং স্মরণীয় সংবর্ধনা দেওয়ার আশ্বাস দেন। ভারত চায় দ্রুততম সময়ে এই সফরটি বাস্তবায়িত হোক, কারণ কৌশলগত ও অর্থনৈতিক উভয় দিক থেকেই বাংলাদেশ তাদের জন্য অপরিহার্য। ভারতের সাবেক পররাষ্ট্র সচিব শ্যাম শরণের মতে, ভারত ঢাকাকে বার্তা দিতে চাইছে যে তারা নতুন সূচনা করতে তৈরি। এই জন্য বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ সচল রাখা, দ্রুত মেডিকেল ভিসা দেওয়া এবং থমকে থাকা বাণিজ্য প্রক্রিয়াগুলো চালু করার মতো একাধিক ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে। ভারত ও বাংলাদেশের 4096 কিলোমিটার দীর্ঘ সীমান্ত কেবল ভৌগোলিক সীমান্ত নয়, এটি দিল্লির উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর জন্য এক গুরুত্বপূর্ণ যোগাযোগের পথ। শেখ হাসিনার দীর্ঘ 15 বছরের শাসনামলে ভারত এই রুট ব্যবহার করে তাদের বিচ্ছিন্ন রাজ্যগুলোতে যাতায়াত ও নিরাপত্তা নিশ্চিত করেছিল। কিন্তু এখন প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। দিল্লি যতটাই উন্মুখ হয়ে থাকুক না কেন, ঢাকার প্রতিক্রিয়া কিন্তু বেশ মেপে মেপে। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস সচিব এএম সালেহ সাফ জানিয়ে দিয়েছেন, ভারতের এই সফর নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আসলে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের সাবেক মিত্র শেখ হাসিনার দিল্লিবাস একটি বড় ধরনের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের একটি বিশেষ ট্রাইব্যুনালে আন্দোলনকারীদের উপর হামলা ও হত্যাকাণ্ডের নির্দেশে বাংলাদেশ সরকার ইতিমধ্যেই ভারতকে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য আনুষ্ঠানিক চিঠি দিয়েছে, যা এখনও বিবেচনাধীন বলে জানাচ্ছে দিল্লি। শেখ হাসিনাকে ফেরত না দিয়ে কেবল সৌজন্যমূলক সফরের ডাকে সাড়া দেওয়া তারেক রহমানের জন্য রাজনৈতিকভাবে ঝুঁকি তৈরি করতে পারে। সম্প্রতি সেই ক্ষোভ আরও বাড়ে যখন দিল্লির একটি ফোরামে বক্তব্য রেখে শেখ হাসিনা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করেন। বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে। দিল্লির পক্ষ থেকে বলা হয়েছিল যে এটি তাদের সরকারি বক্তব্য নয়, কিন্তু ঢাকার জনমনে প্রশ্ন উঠেছে যে ভারতের মাটিতে বসে শেখ হাসিনা কিভাবে রাজনীতি করার সুযোগ পাচ্ছেন। আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞদের মতে, এই একটি ঘটনা বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে বিশাল প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। ভারতীয় কর্তৃপক্ষ আদৌ একটি সমমর্যাদার সম্পর্ক প্রতিষ্ঠা করতে আন্তরিক কিনা তা নিয়ে সাধারণ মানুষ সংশয়ে পড়ে গেছে। ফলে এমন একটি থমথমে পরিস্থিতিতে ভারতে সফর করা তারেক রহমানের নিজের দেশের জনগণের কাছে ভুল বার্তা দিতে পারে, তা তিনি নিশ্চয়ই চাইবেন না। ভারতের উদ্বেগের কারণ কেবল শেখ হাসিনা বা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, এর পেছনে রয়েছে ভূরাজনৈতিক বড় বড় সমীকরণ। শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ কেবল ভারতের দিকেই তাকিয়ে নেই, বরং তারা নতুন কূটনৈতিক ভারসাম্য তৈরি করছে। সাম্প্রতিক সময়ে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে উচ্চ পর্যায়ের সামরিক সফর এবং প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা দিল্লির ঘুম হারাম করার জন্য যথেষ্ট। ৮০ ও ৯০-এর দশকে ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশ থেকে মদদ পাওয়ার স্মৃতি দিল্লির কূটনৈতিক মহলে এখনও টাটকা।
এর পাশাপাশি আন্তর্জাতিক রাজনীতিতে আরও একটি নতুন মাত্রা যোগ করেছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রস্তাবিত মক্কা চুক্তি। ন্যাটোর আদলে তৈরি এই মুসলিম দেশগুলোর প্রতিরক্ষা জোট বাংলাদেশকে যুক্ত হওয়ার বিষয়ে ইতিবাচক বার্তা পাঠিয়েছে বলে চাউর রয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ইঙ্গিত দিয়েছেন, মধ্যপ্রাচ্যের এই ধরনের নিরাপত্তা বলয়ে যোগ দেয়া বাংলাদেশের জন্য একটি সম্ভাব্য বিবেচনার বিষয় হতে পারে। এছাড়াও সৌদি আরব ইতিমধ্যেই তারেক রহমানকে দ্বিপাক্ষিক সফরের আমন্ত্রণ জানিয়েছে। ভারতের জন্য এটি একটি স্পষ্ট সতর্কবার্তা যে বাংলাদেশে তাদের একচেটিয়া প্রভাবের দিন শেষ হয়ে এসেছে। দিল্লিকে এখন মানতে হচ্ছে যে তারা যেভাবে চাইবে সেভাবে বাংলাদেশ চলবে না। তারেক রহমানের সরকার দেখাতে চায় যে তাদের পররাষ্ট্রনীতি একক কোনো পরাশক্তির উপর নির্ভরশীল নয়, বরং তারা জাতীয় স্বার্থকে সর্বাগ্রে রেখে সবার সাথে ভারসাম্য বজায় রেখে চলতে পছন্দ করে। বাংলাদেশের আন্তর্জাতিক বিশ্লেষকরা অবশ্য মনে করছেন, ভৌগোলিক অবস্থানের কারণে ভারতকে একেবারে এড়িয়ে চলা অসম্ভব। প্রতিবেশীদের তো একসঙ্গেই বাস করতে হয়। সেপ্টেম্বর মাসে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগেই দিল্লি ও ঢাকার বরফ গলানো উচিত বলে অনেকেই মনে করছেন। তাছাড়া সেপ্টেম্বরের মাঝামাঝি দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিক্স শীর্ষ সম্মেলনেও বাংলাদেশকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। এখন প্রশ্ন হলো, তারেক রহমান কি ব্রিক্স সম্মেলনে যোগ দিতে দিল্লি যাবেন, নাকি তার আগে একটি পৃথক দ্বিপাক্ষিক সফর বাস্তবায়িত হবে? বাংলাদেশ সরকার জানিয়েছে, একটি উপযুক্ত পরিবেশ তৈরি হলে তবেই সফর সম্ভব। আর সেই উপযুক্ত পরিবেশ নির্ভর করছে শেখ হাসিনার হস্তান্তরের অগ্রগতি এবং ভারতের পক্ষ থেকে বাংলাদেশের প্রতি কতটা সম্মান প্রদর্শন করা হচ্ছে তার উপর। ভারতের প্রেসিডেন্টের ভুল ইমেইলটি হয়তো সাময়িকভাবে মুছে ফেলা হয়েছে, কিন্তু তা দক্ষিণ এশিয়ার ভূরাজনীতির আসল সত্যটি সবার সামনে নিয়ে এসেছে। দিল্লি এখন বাংলাদেশের দিকে হাত বাড়িয়ে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু ঢাকার নতুন দূরদর্শী সরকার শেষ পর্যন্ত কোন শর্তে এবং কখন সেই হাত মেলায়, সেটাই এখন দেখার বিষয়।